কখনো কখনো ভালোবাসা আশ্রয় দেয়, আবার কখনো সেই ভালোবাসাই হয়ে ওঠে এমন এক অদৃশ্য শৃঙ্খল যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। বিশ্বাস, সন্দেহ, সামাজিক নিয়ম আর মানুষের মনের গভীর দ্বন্দ্বকে ঘিরে আজকের গল্প। শেষ পর্যন্ত সঙ্গে থেকো, কারণ এই কাহিনীর পরিণতি তোমাকে ভাবতে বাধ্য করবে। আমি তনুশ্রী, আর তোমরা শুনছো তনুর বাংলা ক্লাসিক স্টোরি। পাবনার একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত আইনজীবী ছিলেন হরিশ। শুধু আদালতেই নয়, সমাজের নানা কল্যাণমূলক কাজেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। শহরে গুরুত্বপূর্ণ কোনো উদ্যোগ তার উপস্থিতি ছাড়া যেন সম্পূর্ণ হতো না। সেদিন সকালেও তিনি দুর্নীতি দমন সমিতির একটি জরুরি সভায় ব্যস্ত ছিলেন। সেই কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। আদালতে যাওয়ার আগে তাড়াহুড়ো করে দুপুরের খাবার খাচ্ছিলেন। পাশে বসে তার বিধবা ছোট বোন উমা যত্ন করে দেখছিলেন, যাতে ব্যস্ততার অজুহাতে দাদা ঠিকমতো না খেয়ে বেরিয়ে না যান। এমন সময় হরিশের স্ত্রী নির্মলা ধীর পায়ে ঘরে এসে শান্ত গলায় জানালেন, খবরের কাগজে পড়েছেন লাবণ্যপ্রভা নাকি এই এলাকার মেয়েদের স্কুলের নতুন পরিদর্শক হয়ে আসছেন। কথাটি শুনতে সাধারণ হলেও এর মধ্যে যেন লুকিয়েছিল পুরনো কোনো স্মৃতির ইঙ্গিত। উমা অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যিই কি সেই লাবণ্যপ্রভা? একই নামে তো অনেক মানুষ থাকতে পারে। নির্মলা হরিশের দিকেই তাকিয়ে উত্তর জানতে চাইলেন, কিন্তু হরিশ যেন আচমকাই বিরক্ত হয়ে উঠলেন। রুক্ষ স্বরে বললেন, সরকার কাকে কোথায় নিয়োগ দেবে তা কি তাঁর সঙ্গে পরামর্শ করে ঠিক করে? নির্মলা শান্তভাবেই উত্তর দিলেন, তিনি তো রাগানোর মতো কিছু বলেননি। যদি সত্যিই হরিশের সুপারিশে কারোর ভালো হয়ে থাকে তবে সেটাই তো আনন্দের বিষয়। কথাগুলো বলে তিনি যেভাবে নীরবে এসেছিলেন সেইভাবেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরিস্থিতি সামাল দিতে উমা তাড়াতাড়ি হরিশকে বসে খেতে বললেও ততক্ষণে তার ধৈর্য শেষ। বিরক্ত হয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং বলতে লাগলেন, এই বাড়িতে শান্তিতে দুমুঠো খাবারও খাওয়া যায় না। রাগে ক্ষোভে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে তার কানে ভেসে এলো নির্মলার শান্ত কণ্ঠ, যে সত্যি দুঃখে পড়ে একদিন সেই পৃথিবীকে চিনতে শেখে। এই ঘটনার আসল কারণ বুঝতে হলে হরিশের অতীতের দিকে একটু ফিরে তাকাতে হয়। তখন তার বয়স কম। বাবা রামমোহন বরিশালে সাব জজ হিসেবে কর্মরত ছিলেন। এমএ পরীক্ষার প্রস্তুতি নিতে কলকাতার মেস ছেড়ে হরিশ বাবার কাছে বরিশালে চলে আসেন। তাদের পাশের বাড়িতে থাকতেন হরকুমার মজুমদার, একজন স্কুল পরিদর্শক। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান, বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ। সরকারি কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি রামমোহনের বাড়ির সন্ধ্যার আড্ডায় যোগ দিতেন। সেখানে শহরের অনেক গণ্যমান্য ব্যক্তি জড়ো হতেন, আর ধর্ম, দর্শন ও শাস্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা চলত। অনেক সময় সেই আলোচনা তর্ক বিতর্কের রূপও নিত। একদিন এমনই একটি তর্কের মাঝখানে হরকুমার এসে উপস্থিত হলেন। সাধারণত তিনি এসব বিতর্কে অংশ নিতেন না, নীরবে শুনতেই বেশি পছন্দ করতেন। কিন্তু সেদিন উপস্থিত সবাই তার মতামত জানতে অনুরোধ করলেন, কারণ তার ভারতীয় দর্শন সম্পর্কে অসাধারণ জ্ঞানের কথা অনেকেই শুনেছিলেন। হরকুমার বিনয়ের সঙ্গে আলোচনায় যোগ দিলেন। কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারলেন শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান অত্যন্ত গভীর। উপস্থিত অধিকাংশ মানুষ তার বিদ্যায় মুগ্ধ হলেন, কিন্তু একজনের তা ভালো লাগলো না।
হরিশের বাবা রামমোহনের। তার মনে হলো ব্রাহ্ম সমাজের একজন মানুষের আবার হিন্দু শাস্ত্রে এত দখল কিভাবে থাকতে পারে। আড্ডা শেষ হওয়ার পর তিনি নিজের ঘনিষ্ঠ সরকারি উকিলকে ব্যঙ্গ করে বললেন, দেখলেন তো, যেন ভূতের মুখে রাম নাম। উকিল ভদ্রভাবে উত্তর দিলেন, যাই বলুন, মানুষটি সত্যিই অসাধারণ জ্ঞানী। মনে হয় সব শাস্ত্রই তার মুখস্থ। কিন্তু রামমোহনের বিরক্তি কমল না। তিনি তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ওইসব জ্ঞান কোনো কাজে আসে না। যারা জেনেও ভুল পথে চলে তারাই আসল জ্ঞান পাপী। হরিশ সেদিন সবার থেকে একটু দূরে নীরবে বসে হরকুমারের আলোচনা শুনছিল। তার গভীর জ্ঞান, বিনয় আর সহজ ব্যাখ্যায় হরিশ এতটাই মুগ্ধ হয়েছিল যে নিজের পড়াশোনার জন্য তার সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিল। সামনে এমএ পরীক্ষা, তাই কঠিন বিষয়গুলো বুঝে নিতে একজন যোগ্য পথপ্রদর্শকের প্রয়োজন ছিল। হরকুমারও স্নেহের সঙ্গে সেই দায়িত্ব গ্রহণ করলেন। এই যাতায়াতের মধ্যে দিয়ে হরিশের পরিচয় হয় হরকুমারের মেয়ে লাবণ্যের সঙ্গে। সেও কলকাতার কোলাহল ছেড়ে বাবার কাছে এসে আইএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পড়াশোনার সূত্রে প্রতিদিনের দেখা সাক্ষাতে হরিশ শুধু বইয়ের কঠিন অধ্যায় শিখল না, ধীরে ধীরে অনুভব করল হৃদয়ে এমন এক অনুভূতি যার কোনো পাঠ্য বই নেই। অজান্তেই লাবণ্য তার মনে বিশেষ জায়গা করে নিল। সময় গড়াতে লাগল। পরীক্ষার দিন ঘনিয়ে এলে হরিশ আবার কলকাতায় ফিরে গেল। সে ভালোভাবে পরীক্ষা দিল এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলো। কিছুদিন পরে আবার তাদের দেখা হলো। হরিশ জানতে পারল লাবণ্য পরীক্ষায় পাশ করতে পারেনি। সহানুভূতির সঙ্গে সে কারণ জানতে চাইলে লাবণ্য মৃদু হাসি দিয়ে বলল, সে কি এতটাই অক্ষম যে আর কখনো পাশ করতে পারবে না? হরিশ তাকে সাহস দিয়ে বলল, এবার আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু লাবণ্য মাথা নেড়ে জানিয়ে দিল, যতই চেষ্টা করুক সে পারবে না। তার কথায় এমন এক রহস্যময় ইঙ্গিত ছিল যার প্রকৃত অর্থ হরিশ তখনও বুঝতে পারেনি। কথা শেষ করে সে হেসে দ্রুত সেখান থেকে চলে গেল। এই ঘটনার কিছুদিনের মধ্যেই হরিশ ও লাবণ্যের ঘনিষ্ঠতার কথা হরিশের মায়ের কানে পৌঁছে যায়। সেদিন সকালে হরিশের বাবা রামমোহন বিচারকের রায় লিখতে ব্যস্ত ছিলেন। এমন সময় স্ত্রী ছেলের মনোভাবের কথা জানাতেই তিনি প্রবল রাগে ফেটে পড়লেন। যেন এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। রাগে তার মুখ লাল হয়ে উঠল, কিন্তু উত্তেজনায় বাকিটুকু আর বলতে পারলেন না। এরপর তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেললেন। দিনাজপুরে কর্মসূত্রে থাকাকালীন এক পরিচিত আইনজীবীর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল। সেই পরিবারের ছোট মেয়ে নির্মলাকে তিনি আগে থেকেই পছন্দ করতেন। তাই এক ছুটির দিনে সেখানে গিয়ে কোনো দেরি না করে হরিশের বিয়ের কথা পাকাপাকি করে এলেন। বাড়ি ফিরে খবরটি শুনে হরিশের মা বিস্মিত হয়ে বললেন, আজকালকার ছেলেদের মতামত না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হলো? রামমোহন দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, তিনি আধুনিক নিয়মে নয়, নিজের বিশ্বাস ও সংস্কার মেনেই ছেলে মানুষ করেছেন। ছেলের পছন্দ অপছন্দের চেয়ে তার কাছে পরিবারের আদর্শ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরো বললেন, মেয়ে অতুলনীয় সুন্দরী না হলেও ক্ষতি নেই, যদি সে সৎ ভদ্র পরিবারের সন্তান হয় এবং নিজের পরিবারের আদর্শ ও চরিত্র নিয়ে এই বাড়িতে আসে, সেটাই হবে হরিশের সবচেয়ে বড় সৌভাগ্য। বিয়ের খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। হরিশও সব জানতে পারল। প্রথমে সে ভেবেছিল কলকাতায় পালিয়ে গিয়ে নিজের চেষ্টায় জীবন কাটাবে। পরে মনে হলো সবকিছু ছেড়ে সন্ন্যাস নেবে।
কিন্তু শেষ পর্যন্ত বাবার প্রতি কর্তব্য ও শ্রদ্ধার কথা ভেবে নিজের ইচ্ছাকে দমন করল। এরপর কনের বাবা আনুষ্ঠানিকভাবে পাত্র দেখতে এলেন। সেই উপলক্ষে শহরের অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। হরকুমারও কিছু না জেনেই সেই আসরে যোগ দিয়েছিলেন, যেখানে রামমোহন নিজের ধর্মবিশ্বাসের কথা অত্যন্ত গর্বের সঙ্গে তুলে ধরলেন। তিনি ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য সংস্কৃতির নানা সমালোচনা করতে করতে বললেন, চাকরি পাওয়া ছাড়া ইংরেজদের আর বিশেষ কোনো গুণ নেই। তার মতে ছেলেদের প্রয়োজনের তাগিদে ইংরেজি পড়তে হলেও সেই বিদেশি শিক্ষা ও সংস্কৃতিকে ঘরের মেয়েদের জীবনে টেনে আনা কখনোই উচিত নয়। তার বিশ্বাস, যে পরিবার এমনটা করে তারা নিজেদের ঐতিহ্য ও মূল্যবোধ থেকেই দূরে সরে যায়। রামমোহনের কথার প্রকৃত উদ্দেশ্যে উপস্থিত প্রায় কেউই বুঝতে পারেননি। শুধু হরকুমারী উপলব্ধি করেছিলেন যে সেই কথাগুলোর আড়ালে তাকেই পরোক্ষভাবে আঘাত করা হয়েছে। তবু তিনি নীরবই রইলেন। সেদিনের সভাতেই হরিশ ও নির্মলার বিয়ের দিন ঠিক হয়ে গেল। এরপর নির্ধারিত সময়ে সমস্ত আচার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হলো। রামমোহনের কথার প্রকৃত উদ্দেশ্যে উপস্থিত প্রায় কেউই বুঝতে পারেননি। শুধু হরকুমারী উপলব্ধি করেছিলেন যে সেই কথাগুলোর আড়ালে তাঁকেই পরোক্ষভাবে আঘাত করা হয়েছে। তবু তিনি নীরবই রইলেন। সেদিনের সভাতেই হরিশ ও নির্মলার বিয়ের দিন ঠিক হয়ে গেল। এরপর নির্ধারিত সময় সমস্ত আচার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হলো। মেয়েকে বিদায় দেওয়ার আগে নির্মলার মা তাকে সংসার জীবনের একটি উপদেশ দিলেন। তিনি বললেন, মা, স্বামীকে সবসময় নজরে রাখবে। পুরুষ মানুষকে একেবারে নিশ্চিন্ত হয়ে ছেড়ে দিলে কখন যে সে দূরে সরে যায় বোঝা যায় না। সংসারে অনেক কিছু ভুললেও এই কথাটা কখনো ভুলবে না। এই উপদেশ তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই দিয়েছিলেন। যৌবনের দিনে স্বামীর নানা আচরণ তাকে অনেক দুশ্চিন্তা ও কষ্ট দিয়েছিল, তাই তার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। স্বামীর প্রতি সতর্ক দৃষ্টি সরালেই সংসারে অশান্তি নেমে আসতে পারে। এরপর নির্মলা শ্বশুর বাড়িতে এসে নতুন সংসার শুরু করল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 20 বছর। এই দীর্ঘ সময়ে অনেক কিছুই বদলে গেল। হরিশের বাবা রামমোহন পৃথিবী ছেড়ে চলে গেলেন। হরকুমারও আর বেঁচে রইলেন না। লাবণ্যেরও অন্যত্র বিয়ে হয়ে গেল। পড়াশোনা শেষ করে হরিশ ধীরে ধীরে একজন প্রতিষ্ঠিত ও খ্যাতিমান আইনজীবী হয়ে উঠলেন। যৌবন পেরিয়ে তার জীবন প্রৌঢ়ত্বে পৌঁছালো। সময়ের সঙ্গে চারপাশের সবকিছু বদলে গেলেও একটি জিনিস বদলায়নি। মায়ের দেয়া সেই উপদেশ নির্মলা কোনো দিন ভুলতে পারেনি। সংসারের প্রতিটি মুহূর্তে সে স্বামীর প্রতি সতর্ক নজর রেখেই জীবন কাটাতে লাগলো। বিয়ের সময় মায়ের দেয়া উপদেশ সে এত দ্রুত নির্মলার জীবনে প্রভাব ফেলবে তা কেউ ভাবেনি। তখনও হরিশের বাবা জীবিত। চাকরি থেকে অবসর নিয়ে তিনি পাবনার বাড়িতেই থাকতেন। একদিন হরিশের এক সহকর্মীর বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে কলকাতা থেকে এক তরুণী কীর্তন শিল্পী এসেছিলেন। তার কণ্ঠ যেমন মধুর ছিল তেমনি চেহারাও ছিল আকর্ষণীয়। তাই অনেকেই ঠিক করেছিলেন একদিন অবসর নিয়ে তার গান শুনবেন। সেই উপলক্ষে হরিশও আমন্ত্রণ পেয়েছিলেন। গান শুনতে শুনতে ফিরতে একটু রাত হয়ে গেল। বাড়িতে ফিরে তিনি দেখলেন নির্মলা বারান্দায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছেন। স্বামীকে দেখেই শান্ত গলায় জানতে চাইলেন, গান কেমন হলো? হরিশ স্বাভাবিকভাবেই বললেন, খুব ভালো গেয়েছে। নির্মলা আবার জিজ্ঞেস করলেন, দেখতে কেমন? হরিশ কোনো দ্বিধা না করেই বললেন, ভালোই। এই উত্তর শুনেই নির্মলার মুখের ভাব বদলে গেল।
তীর্যক স্বরে বললেন, যদি এতই ভালো লাগে তবে রাতটাও সেখানেই কাটিয়ে আসতে পারতে। এমন অভিযোগের জন্য হরিশ একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি রাগের চেয়ে বেশি বিস্মিত হয়ে শুধু জিজ্ঞেস করলেন, এসব কি বলছো? কিন্তু নির্মলার সন্দেহ তখন আরো বেড়ে গেছে। তিনি বললেন, আমাকে শিশু ভেবো না, সব বুঝি, সব দেখি। আমার চোখে ধুলো দেয়া এত সহজ নয়। এমন সময় পাশের ঘর থেকে উমা দৌড়ে এসে ফিসফিস করে অনুরোধ করল, বৌদি, এত জোরে কথা বলো না, বাবা শুনে ফেলবেন। নির্মলা তাতে থামলেন না, বরং আরো জোরে বললেন, শুনলে শুনবেন, আমি তো লুকিয়ে কিছু বলছি না। উমা ভয় পেয়ে হাত জোড় করে অনুরোধ করল, দয়া করে আর চেঁচিও না, এত রাতে অশান্তি করো না। কিন্তু নির্মলার অভিমান তখন কান্নায় পরিণত হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমার তো কিছু যায় আসে না, আমার মন যে কি যন্ত্রণায় পড়ছে তা তুমি বুঝবে কি করে। এই বলে তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হরিশ কোনো উত্তর দিলেন না, নির্বাক মানুষের মতো নিচে নেমে এলেন। সেদিন রাতটা নিজের ঘরে না গিয়ে মক্কেলদের বসার বেঞ্চে শুয়ে কাটালেন। এরপর প্রায় 10 দিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা হলো না। এই ঘটনার পর হরিশও বদলে গেলেন। সন্ধ্যার পরে তিনি আর প্রায় কোথাও যেতেন না। যদি কখনো যেতে হতো তবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসতেন। তার এই অস্থিরতা ও তাড়াহুড়ো বন্ধুদের চোখ এড়ালো না। তারা মজা করে বলতো, হরিশ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার এই ভয়টাও যেন বেড়েই চলেছে। হরিশ বেশিরভাগ সময় এইসব কথার জবাব দিতেন না, তবে খুব বেশি খোঁচা দিলে মৃদু হেসে বলতেন, আমার এই স্বভাব যদি এতই বিরক্তিকর লাগে তাহলে আমাকে ছেড়ে দাও, তাতে তোমরাও শান্তি পাবে, আমিও। বন্ধুরা তখন হাসতে হাসতেই বলতো, তোমাকে লজ্জা দিয়ে শেষ পর্যন্ত আমাদেরই লজ্জা লাগে। মৃত জমিদার গোসাইচরণের সম্পত্তি নিয়ে তার বিধবা পুত্রবধূর সঙ্গে অন্য উত্তরাধিকারীদের মামলা চলছিল। সেই মামলায় হরিশই ছিলেন বিধবার আইনজীবী। বিষয়টি ছিল অত্যন্ত সংবেদনশীল। জমিদার বাড়ির কর্মচারীরা কার পক্ষে রয়েছে তা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল না। তাই গোপন পরামর্শের জন্য বিধবা আগে 2-1 বার নিজেই হরিশের বাড়িতে এসেছিলেন। সেদিন সকালেও তিনি হরিশের বাড়িতে এলেন। হরিশ যথাযথ সম্মান দিয়ে তাকে নিজের বৈঠকখানায় বসালেন। মামলার গোপন তথ্য অন্য কারোর কানে না যায় তাই দুজনেই নিচু স্বরে সতর্কভাবে আলোচনা করছিলেন। কথার ফাঁকে বিধবা একটি সরল প্রশ্ন করলে হরিশ এসে উত্তর দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই পাশের ঘর থেকে হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে ভেসে এলো, সব শুনেছি আমি। হঠাৎ এমন কথা শুনে বিধবা ভয় পেয়ে গেলেন। হরিশও লজ্জা আর অস্বস্তিতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মুহূর্তের জন্য তিনি ভুলেই গিয়েছিলেন যে নির্মলা সব সময় তার প্রতিটি কাজের উপর নজর রাখেন। কিছুক্ষণের মধ্যেই নির্মলা পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন। উত্তেজিত কণ্ঠে তিনি হরিশকে অভিযুক্ত করতে লাগলেন। তার অভিযোগ, স্বামী গোপনে অন্য নারীর সঙ্গে এমনভাবে কথা বলছেন যেভাবে কখনো তার সঙ্গে কথা বলেন না। বিধবা ভদ্রমহিলা হতবাক হয়ে কি ঘটছে জানতে চাইলে হরিশ শুধু অসহায়ভাবে বললেন, ওর মাথা ঠিক নেই। কিন্তু নির্মলা থামলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং সবার সামনে বিধবার পায়ের কাছে মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগলেন যে তিনি সব বুঝে গেছেন। অফিসের কর্মচারী, জুনিয়র উকিল সহ অনেকেই ছুটে এসে এই অপমানজনক দৃশ্যের সাক্ষী হলেন।
অপমান ও লজ্জায় বিধবাও কেঁদে ফেললেন। তিনি বুঝতেই পারছিলেন না বিনা দোষে কেন তার সম্মান নিয়ে এমন প্রশ্ন তোলা হচ্ছে। হরিশ কারোর সঙ্গে তর্ক করলেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু মনে মনে ভাবলেন, লজ্জায় যেন মাটি ফেটে যায় আর তিনি তাতে মিশে যেতে পারেন। সেদিন তিনি আদালতেও যেতে পারলেন না। সারা দিন অপমান, রাগ আর হতাশায় নিশ্চুপ হয়ে বসে রইলেন। দুপুরে তার বোন উমা অনেক বুঝিয়ে সুঝিয়ে অল্প কিছু খেতে দিল। সন্ধ্যায় পুরোহিত আগের মতোই একটি রূপোর বাটিতে জল এনে রাখলেন। নির্মলার নিয়ম ছিল স্বামীর পা স্পর্শ করা জল পান না করে তিনি জলও মুখে তুলবেন না। হরিশের ইচ্ছে হচ্ছিল বাটিটা সরিয়ে ফেলতে, কিন্তু শেষ পর্যন্ত কিছু না বলে নিয়ম মেনেই পায়ের আঙুল জলে ছুঁয়ে দিলেন। রাতে একা শুয়ে হরিশ গভীরভাবে ভাবতে লাগলেন, এই যন্ত্রণাময় জীবন থেকে তার মুক্তি কবে হবে। বহুবার তিনি এই প্রশ্ন নিজের মনে করেছেন, কিন্তু স্ত্রীর অন্ধ, প্রবল ও সন্দেহে ভরা ভালোবাসার বন্ধন থেকে বেরিয়ে আসার কোনো পথই তার চোখে পড়ছিল না। প্রায় 2 বছর পরে নির্মলা নিশ্চিন্ত হন যে লাবণ্য সত্যি পাবনার মেয়েদের স্কুলে পরিদর্শক হয়ে এসেছেন। একদিন হরিশ আদালত থেকে ফিরে জানায়, জরুরি মামলার কাজে তাকে কয়েকদিনের জন্য কলকাতা যেতে হবে। সে ছোট বোন উমাকে ভ্রমণের প্রস্তুতি নিতে বলে। অনেক দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথাবার্তা হচ্ছিল না। যাত্রার আগে নির্মলা এসে জানতে চান হরিশ সত্যি কলকাতায় যাচ্ছেন কিনা এবং কি কারণে যাচ্ছেন। হরিশ জানায় হাইকোর্টে একটি মামলার কাজেই তাকে যেতে হচ্ছে। নির্মলা অনুরোধ করেন তিনিও যেন সঙ্গে যেতে পারেন। তিনি বলেন স্বামীর সঙ্গে থাকাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু হরিশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি জানান তিনি এক বন্ধুর বাড়িতে থাকবেন, তাই নির্মলাকে সঙ্গে নেওয়া সম্ভব নয়। এই কথোপকথনে দুজনের সম্পর্কের দূরত্ব এবং পারস্পরিক অস্বস্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। নির্মলা জেদ করে বলেন হরিশ যদি তার বন্ধুর বাড়িতে থাকেন তবে তিনিও সেখানে থাকতে পারবেন। কিন্তু হরিশ রাজি হন না। তখন নির্মলা ইঙ্গিত করেন যে আসল কারণ হয়তো লাবণ্যের সঙ্গে দেখা করার পরিকল্পনা। এই অভিযোগে হরিশ প্রচণ্ড রেগে যান। তিনি স্পষ্ট করে জানান লাবণ্যের সঙ্গে তার এমন কোনো সম্পর্ক নেই এবং কলকাতায় তার যাওয়ার উদ্দেশ্য শুধুই কাজ। কয়েকদিন পর হরিশ কলকাতা থেকে ফিরে এলে নির্মলা আবার লাবণ্যের কথা তোলেন। হরিশ জানান তার সঙ্গে কোনো দেখা হয়নি। নির্মলা তবু সন্দেহ ছাড়েন না। তিনি ইঙ্গিত দেন চাইলে সময় বের করে দেখা করাই যেত। প্রায় 1 মাস পরে একদিন হরিশ জানিয়ে দেন যে রাতে একটি জরুরি বৈঠকের জন্য তার ফিরতে দেরি হবে। কিন্তু গভীর রাতে বাড়ি ফেরার পর নির্মলা গাড়ির চালককে প্রশ্ন করে জানতে চান হরিশ সত্যিই বৈঠক থেকে ফিরছেন কিনা। এতে বোঝা যায় স্বামীর প্রতি তার সন্দেহ তখনও একটুও কমেনি। লাবণ্য নির্মলার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে গিয়ে জানান কলকাতায় থাকাকালীন হরিশ প্রায়ই তার স্ত্রীর কথা বলতেন এবং নির্মলার স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করতেন। তিনি আরও বলেন হরিশ তাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন এবং ধর্মীয় আচার অনুশাসন মেনে চলার বিষয়েও বেশ সতর্ক ছিলেন। লাবণ্যের এই কথাগুলো শুনে হরিশ খুব অস্বস্তিতে পড়ে যান, কারণ তিনি আগে নির্মলার কাছে অন্যরকম কথা বলেছিলেন। তার মনে হয় সত্যিটা আর গোপন রইল না। আশ্চর্যের বিষয় নির্মলা তখন কোনো রাগ বা উত্তেজনা দেখান না, বরং তিনি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যান। হরিশ বুঝতে পারেন দীর্ঘদিনের সন্দেহ এবার নির্মলার কাছে বাস্তব বলে মনে হয়েছে, আর সেই উপলব্ধি তাকে মুহূর্তের জন্য নির্বাক করে দিয়েছে। লাবণ্যের চিঠি পড়ে হরিশ কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে থাকেন। এরপর তিনি লক্ষ্য করেন বাড়ির ঝি মুখ নিচু করে হাসি চাপার চেষ্টা করছে।
এতে তার মনে হয় তার ব্যক্তিগত বিষয় এখন বাড়ির চাকর বাকরদের কাছেও আলোচনার বিষয় হয়ে গেছে। অপমান ও ক্ষোভে তিনি ভেতরে ভেতরে ফুঁসতে থাকেন এবং মনে করেন এই মানসিক যন্ত্রণা যেন ক্রমেই বেড়ে চলেছে। তিনি জানতে পারেন চিঠিটি লাবণ্যের বাড়ির ঝি এনে দিয়েছে। শেষ পর্যন্ত তিনি জানিয়ে দেন যে আদালতের কাজ শেষ করে তিনি সেখানে যাবেন। সেদিন গভীর রাতে বাড়ি ফিরে তিনি দেখেন নির্মলা উপরতলার জানলায় নিশ্চুপ দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষা করছেন। দৃশ্যটি বুঝিয়ে দেয় যে তাদের সম্পর্কে টানাপোড়েন তখনও কাটেনি। গাড়ি চালক আব্দুল নির্মলাকে জানায় যে হরিশ কোনো বৈঠক থেকে নয়, রেল স্টেশন থেকে ফিরছেন এবং কলকাতা থেকে আসা এক ভদ্রমহিলা ও তার সন্তানকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন। এই কথা শুনে হরিশ বুঝতে পারেন সত্যিটা আর গোপন রইল না। তিনি চাকরকে মিথ্যা বলতে বলেননি, তাই ঘটনাটি প্রকাশ পেয়ে যায়। সেই রাতে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি হয়। পরদিন সকালে লাবণ্য তার ছেলেকে নিয়ে হরিশের বাড়িতে আসেন এবং হরিশকে অনুরোধ করেন তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে। হরিশ অত্যন্ত অস্বস্তিতে পড়লেও পরিস্থিতি এড়াতে পারেন না। নির্মলা বাইরে থেকে অত্যন্ত ভদ্র ও আন্তরিক ব্যবহার করেন। তিনি লাবণ্য ও তার ছেলেকে সাদরে অভ্যর্থনা জানান, ছেলেটিকে খাবার দেন এবং লাবণ্যকে সম্মানের সঙ্গে বসতে বলেন। বাইরে শান্ত পরিবেশ থাকলেও ভেতরে চাপা উত্তেজনা ও অস্বস্তি স্পষ্ট ছিল। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে আশ্বস্ত করে জানালেন সময় মতো চিকিৎসা হওয়ায় নির্মলার প্রাণের আর কোনো আশঙ্কা নেই। পরিবারের প্রবীণ চিকিৎসক হরিশকে বললেন এখন শুধু কয়েকদিন যত্নে রাখলেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। হরিশ শান্তভাবে সব কথা শুনলেও তার মুখে কোনো স্বস্তি বা আনন্দের ছাপ ফুটে উঠল না। তিনি নীরবে বসে রইলেন, যেন দীর্ঘদিনের মানসিক ক্লান্তি তাকে সম্পূর্ণ অবসন্ন করে দিয়েছে। এদিকে শহরের অন্য এক ঝড় বয়ে যেতে লাগলো। বার লাইব্রেরিতে সহকর্মীরা হরিশকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনায় মেতে উঠলেন। কেউ তাকে বিশ্বাসঘাতক বললেন, কেউ আবার লাবণ্যের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভিত্তিহীন গল্প রটাতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই সেই গুজব শহরে প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ল। হরিশের ব্যক্তিগত জীবন মানুষের কৌতূহল ও সমালোচনার বিষয় হয়ে উঠল। আর এই অপমানের খবর শেষ পর্যন্ত তার কাছেও পৌঁছল। দাদার এই অসহায় অবস্থা দেখে ছোট বোন উমার খুব কষ্ট হলো। সে মনে করল এত দুঃখের মধ্যে হরিশের নতুন করে জীবন শুরু করা উচিত। তাই সে আবার বিয়ে করার পরামর্শ দিল। কিন্তু হরিশ শান্তভাবে জানালেন সমাজ হয়তো পুরুষকে সেই অধিকার দেয়, কিন্তু একজন নারীর জন্য একই সুযোগ নেই। নির্মলার ভাগ্যে যখন এমন কোনো পথ খোলা নেই, তখন তিনি নিজের জন্য আলাদা সুখ খুঁজতে চান না। এই উত্তর শুনে উমা আর কিছুই বলতে পারল না, মন খারাপ করে চলে গেল। উমা চলে যাবার পর হরিশ একা বসে রইলেন। তার মনে শুধু একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, এই দুঃসহ জীবন থেকে মুক্তির কোনো পথ নেই। বাইরে সন্ধ্যা নেমে এসেছে, আর পাশের বাড়ি থেকে ভেসে আসছে বৈষ্ণব কীর্তনের সুর। সেই গান শুনতে শুনতে হরিশ নিজের জীবন নিয়েই ভাবতে লাগলেন। তার মনে হলো মানুষের গভীর ভালোবাসা যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি কখনো কখনো তা এমন এক অদৃশ্য বন্ধনে পরিণত হয় যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। তার কাছে ভবিষ্যৎ যেন সম্পূর্ণ অন্ধকার হয়ে উঠল। এই ছিল আজকের কাহিনী। মানুষের সম্পর্ক, বিশ্বাস আর ত্যাগের এই গল্প আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। গল্পটি যদি তোমাকে ভাবিয়ে তোলে তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমার মতামত কমেন্টে জানিও।
এবং এমন আরও বাংলা ক্লাসিক গল্প শুনতে তনুর বাংলা ক্লাসিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।